প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী। দ্বিতীয় দিনেও ট্রেন বাসে স্বস্তি। সদরঘাট থেকে অর্ধশত রুটে ছুটবে লঞ্চ। অনিয়ম করলে ব্যবস্থার হুঁশিয়ারি। চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। বেড়েই চলছে বাণিজ্য ঘাটতি। বিনিয়োগকারীদের টানতে প্রধান উপদেষ্টার সফরেই উদ্যোগ নেওয়ার তাগিদ। জ্বালানি তেল পরিবহনে আগামী মাসে চালু ঢাকা চট্টগ্রাম পাইপলাইনের কার্যক্রম। বছরে সাশ্রয় হবে 236 কোটি টাকা, বলছে বিপিসি। নিরাপত্তায় থাকছে স্বয়ংক্রিয় নজরদারি। উত্তরের কৃষিতে বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। খরচ কম ও নিরবিচ্ছিন্ন সেচ সুবিধায় বাড়ছে উৎপাদন। বিদ্যুতের ঘাটতি মেটাতে সৌর শক্তির বিকল্প নেই, বলছেন গবেষকরা। এবং গুতেরেসের বাংলাদেশ সফরের পর রোহিঙ্গা সংকট মোকাবেলায় বেড়েছে জাতিসংঘের তৎপরতা। তহবিল জোগাড়ে দাতা দেশ এবং সংস্থার কাছে প্রায় $100 কোটি আবেদন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তির যাত্রা ট্রেনে, বাসেও নেই ভিড়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, যেমনটা বলছিলাম যে আসলে সকাল থেকে প্রতিটি ট্রেনই কিন্তু সেমন সময় মতোই ছেড়ে গেছে এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে যাত্রী সাধারণের তেমন কোনো ভোগান্তি কিন্তু আমরা দেখিনি। আর কারণ প্রতিটা প্ল্যাটফর্মে যেমন আসলে তেমন ভিড় নেই এবং আসলে প্ল্যাটফর্ম থেকে উঠতে গিয়েও আসলে অনেকের নানান ধরনের সমস্যার মুখে পড়তে হয়। গত বছরগুলোতে দেখেছি সেই যে ভোগান্তিগুলোতে পড়তে হয় সেটা থেকে মুক্তি এবার পেয়েছেন। তার অন্যতম কারণ হলো এই যে আসলে প্ল্যাটফর্মে প্রবেশ করার আগেই স্টেশনে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের আসলে টিকিটগুলো কিন্তু আসলে যাচাই করে নেওয়া হচ্ছে যে আসলে সেটা নির্দিষ্ট দিনের টিকিট কিনা এবং আজকের টিকিট কিনা সব কিছু চেক করেই কিন্তু তাদেরকে আসলে ভেতরে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে, যার কারণে আসলে প্ল্যাটফর্মের ভিড়টা তুলনামূলক কম এবং ট্রেনে যাত্রী সাধারণের যেই ভোগান্তিটা আসলে অন্যান্য বছর দেখা যায় সে তেমন কিছুও কিন্তু আমাদের আসলে চোখে পড়েনি এবং সকাল থেকে প্রতিটা ট্রেনই আসলে সময় মতোই ছেড়ে গেছে। এখন প্ল্যাটফর্মগুলোতে যদি আমি বলি, নকশিকাঁথা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, সেটি আসলে খুলনার দিকে যাবে 11টা 20-এ সেটি ছেড়ে যাবার কথা। 3 নম্বর প্ল্যাটফর্মে অগ্নিমিনা এক্সপ্রেস রয়েছে, সেটি 11:30টার দিকে ছেড়ে যাবার কথা রয়েছে। এই দুইটি ট্রেনই এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে সেগুলো ছেড়ে দেবে। এর বাইরেও যদি আমি আন্তনগর ট্রেনগুলোর কথা বলি, সকাল থেকে প্রায় 12 থেকে 13টির কাছাকাছি ট্রেন আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে গেছে এবং কোনোটি ট্রেনেই কিন্তু খুব একটা ঝামেলার মধ্যে আসলে যারা আসলে যাত্রী সাধারণ রয়েছেন তাদেরকে কিন্তু আসলে খুব একটা পড়তে হয়নি। আমরা দেখেছি যে খুবই স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু তাদের জায়গায় এসেছেন এবং তারা আসলে তাদের সিটও পেয়েছেন। এমনকি যারা আসলে 25% যেই সিটগুলো আসলে যেই স্ট্যান্ডিং টিকিটগুলো বিক্রি করা হয়েছে তারাও কিন্তু আসলে খুব স্বাচ্ছন্দ্যে উঠেছেন এবং তেমন কোনো ঝামেলার মধ্যে তারা আসলে পড়েননি, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তুষার। দেখছেন এই সময়ের বাণিজ্য। শতভাগ শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরও চীনে রফতানি বাড়াতে পারছে না বাংলাদেশ। বেড়েই চলেছে বাণিজ্য ঘাটতি। ব্যবধান কমিয়ে আনতে প্রয়োজন রফতানি বৈচিত্র্যকরণ। এজন্য চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আনার পরামর্শ দিলেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। ইয়ানুর শিফাতের প্রতিবেদনে বিস্তারিত। আমদানি করা চীনা পণ্যের ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি। গেল অর্থ বছরে চীন থেকে আমদানি ব্যয় ছাড়িয়েছে $1,664 কোটি, যা মোট আমদানি ব্যয়ের 26.31%। বিপরীতে দেশটিতে রফতানি হয়েছে মাত্র $41 কোটি মূল্যের পণ্য, যা মোট রফতানির কেবল 1%। বড় অঙ্কের এই বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের পাশেও দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ চীন। 2020 সালে বাংলাদেশ থেকে রফতানি হওয়া 97% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় দেশটি। 2022 সালে এসে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 98% বাংলাদেশি পণ্যকে দেয়া হয় এই সুবিধা। পরের বছর যুক্ত হয় আরও 383টি পণ্য। 2023-এর অগস্ট থেকে নতুন করে 1% আর গেল ডিসেম্বর থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের শতভাগ পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা দেয় চীনা সরকার।
এই অবস্থায় প্রধান উপদেষ্টার এবারের চীন সফরে শুল্কমুক্ত সুবিধা বাস্তবায়নে দর কষাকষির তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। পণ্য চীনের বাজারে ঢোকানোর জন্য আমাদের খুব সচেষ্ট হওয়া উচিত। 2 হচ্ছে তাদের এখান থেকে আমরা যত বেশি বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসতে পারবো, এই দুইটার সম্মিলনেই কিন্তু আমরা চীনের সাথে যে আমাদের একটা বড় ট্রেড গ্যাপ আছে সেটাকে কমিয়ে আনতে পারি। আশা করি যে এই বিষয়গুলো এইবার যথাযথভাবে উত্থাপিত হবে। বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে কখনো দ্বিতীয় আবার কখনো তৃতীয় অবস্থানে থাকে চীন। দেশটিতে রপ্তানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে চীনা বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের যে ট্রেড বাস্কেটটা আছে চীনের সঙ্গে, এইটাকে আরও বৈচিত্র্যময় করা, এই দিকে দৃষ্টিটা দিতে হবে। উৎপাদন ক্ষমতাটাকে বৃদ্ধি করা, যাতে আমরা রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদনটা বাড়াতে পারি। প্রতিবেশী যেসব দেশ, সেসব দেশের সাথে যদি বাণিজ্য সম্পর্ক আরও ভালো করতে পারে, বিশেষত চীনের বিনিয়োগ বাংলাদেশে আসা, সেই বিনিয়োগের উপর ভিত্তি করে বাংলাদেশের রপ্তানি চীনের বাজারে যাওয়া, সাপ্লাই সাইড ক্যাপাসিটিগুলো আমরা বাড়াতে পারি, উৎপাদন সক্ষমতা এবং চীনের বিনিয়োগ সেখানে একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চীন আমদানি করে এমন পণ্যের উৎপাদনে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন এই অর্থনীতিবিদ। চীন আমদানি করে সেই ধরনের পণ্য এখানে প্রডিউস করবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। বাংলাদেশ চীন বাণিজ্য নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ চায়না চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা। জনাব আল মামুন মৃধা, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রতিবেদনে আমরা দেখছিলাম, যেমন আপনার কাছে আরও জানতে চাই, চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, তো এখানে আপনাদের তথা ব্যবসায়ীদের প্রত্যাশা আসলে কি? আমাদের প্রত্যাশার জায়গাটা তো অনেক বড়। উনি একজন প্রধান উপদেষ্টা হিসেবেই যাচ্ছেন না, আশা করছি যে উনি একজন উদ্যোক্তাদের রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। তো সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশ চায়নার বাণিজ্য ঘাটতির যে ব্যাপারগুলো নিয়ে আমরা বরাবর কথা বলে থাকি, সেই ব্যাপারটাকে উনি অবশ্যই অ্যাড্রেস করবেন আশা করছি। বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে একটা বড় আলোচনা হবে এবং সেটার যে পটেনশিয়াল সেক্টরসগুলো আছে, আমরা বহুদিন ধরে বলে আসছি, সেই সেক্টরসগুলোর উপরে জোর দেওয়া হবে। বাংলাদেশ চায়নার কোলাবোরেশনের অনেকগুলো জায়গা আছে, সেখানে ফিনটেক একটা জায়গা হতে পারে, গুড গভর্নেন্স একটা জায়গা হতে পারে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে আশা করছি। দেখেন, আমাদের হেলথ সেক্টরটা একটা অনেক বড় সেক্টর এবং এই সেক্টরে ইকুইপমেন্টসের চীন অলরেডি লিড করছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে বাণিজ্যিক হসপিটালগুলো আছে সেখানে এখনও পর্যন্ত আমরা চীনের কোনো বিনিয়োগ পাইনি। তো আশা করছি যে এই ব্যাপারগুলো নিয়েও কথা হবে। ব্লু ইকোনমিতে একটা অপার সম্ভাবনা আছে বাংলাদেশের জন্য, তো সেই ব্যাপারগুলো নিয়েও উনি অ্যাড্রেস করবেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি, সেই জায়গা নিয়েই কথা হবে, কারণ আমাদের প্রধান উপদেষ্টা সাস্টেনেবল ডেভেলপমেন্টের একজন বড় প্রমোটার সারা পৃথিবীব্যাপী। আশা করছি যে সামনের দিনের যেই বাংলাদেশের বিজনেস এনভায়রনমেন্ট থাকবে সেটাকে ওভারঅল ডেভেলপ করার জন্য, আমাদের যে ওয়ার্কার্স আছে তাদের স্কিল বাড়ানোর জন্য, আমাদের টেকনোলজি ট্রান্সফারের যে ইস্যুসটা আছে চায়না থেকে, এই ব্যাপারগুলোতে উনি এমফাসাইজ করবেন। আমাদের বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের জন্য যে ধরনের হেল্পগুলো দরকার হয়, আশা করছি যে উনি এই ব্যাপারগুলো নিয়েও কথা বলবেন এবং বিভিন্ন ফোরামে চীন যাতে বরাবরের মতো বাংলাদেশের পাশে থাকে সেই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করবেন। এই তো জনাব মামুন, দেখা যাচ্ছে যে আমরা যদি এই অবস্থানে দাঁড়িয়ে বলি, শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারছে না চীনের বাজারে। কেন করতে পারছে না বলে আপনার মনে হয়? দেখুন, চীন পৃথিবীর অন্যতম বড় বাজার এবং ওখানে খুব ইন্টেন্স কম্পিটিশন হয়। সারা পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ডগুলো আছে তারা চায় যে চীনের বাজারে তাদের একটা বড় অংশ ধরে রাখতে। আমাদের তরফ থেকে বলতে গেলে দুর্বলতার কিছু জায়গা আমাদের উপরে বর্তায়, যে আমরা এখনও পর্যন্ত আমাদের মানসম্পন্ন প্রোডাক্টগুলো নিয়ে চীনের বাজারে ওইভাবে পেনিট্রেট করতে পারি নাই। আর বিভিন্ন রকমের এক্সিবিশন হয়, বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয় যাতে করে ওদের সাপ্লাই চ্যানেল আমরা পেনিট্রেট করতে পারি, ওদের ই কমার্সে আমরা ইনক্লুড হতে পারি। সেই সব ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছে, প্রগ্রেসটা খুব অল্প হচ্ছে। তো আমরা কিছু সমন্বিত পদক্ষেপ নিব আশা করছি। তো সামনের দিনে হয়তো আমরা দেখতে পাবো যে একটু। আপনি বলছিলেন যে সরকারের কোন কোন বিষয় নিয়ে কথা বলতে পারে, তো আপনার কি মনে হয় এই আলোচনাটা কতটুকু ফলপ্রসূ হবে এবং বাংলাদেশের পক্ষে কোন কোন বিষয় দেখা যাচ্ছে যে একটা পজিটিভ সিগন্যাল আসার সম্ভাবনা রয়েছে? আমরা তো খুব আশাবাদী যে কারণ
প্রধান উপদেষ্টা বিভিন্ন গ্লোবাল ফোরামে এর আগেও যখন বাংলাদেশের সাথে কথা বলেছেন, উনি উনার প্রতিষ্ঠানের পক্ষে বা গ্লোবালি যেসব ব্যাপারগুলোকে উনি অ্যাড্রেস করতে চান সেগুলো কিন্তু আমরা দেখেছি যে গ্লোবালি অ্যাকসেপ্টেড হয়েছে। সো চীনে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবেন, অ্যান্ড হি ইজ অ্যান এক্সেলেন্ট নেগোশিয়েটর। সো আমরা অন্যান্য যে কোনো ভিজিটের চেয়ে এই ভিজিটটা নিয়ে খুব আশান্বিত হয়ে আছি এবং আশা করছি যে সামনে এটা বাংলাদেশের জন্য ভালো কিছু একটা নিয়ে আসবে, এবং চীনের রাষ্ট্রদূতও কিন্তু তাই বললেন। জি, আচ্ছা, যে চীনা বিনিয়োগকারীদের আমাদের দেশে আনার জন্য কি কি উদ্যোগ নেওয়া দরকার, আর এ ব্যাপারে দেখা যাচ্ছে আপনাদের যে চেম্বারগুলো আসলে এই বিষয়ে কতটুকু কাজ করছে? দেখুন, চীনের প্রাইভেট সেক্টরে যেই আমরা ইনভেস্টমেন্টটা দেখছি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ চায়না চেম্বারের একটা বড় ভূমিকা বরাবরই ছিল। গত প্রায় 10 বছর ধরে আমরা প্রাণান্তকর চেষ্টা করেছি, এবং আপনি সেই সূত্রেই দেখবেন যে প্রায় $2 বিলিয়ন আমাদের ট্রেড ছিল, সেখান থেকে প্রায় $26 বিলিয়ন কিন্তু উন্নতি হয়েছে। এটার পেছনে বাংলাদেশ চায়না চেম্বারের একটা বড় ভূমিকা ছিল। কিন্তু এখনও আমরা বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সেগুলো নিয়ে আমরা গত 10 বছর ধরে খুব ভাইব্রেন্টলি কথা বলছি। কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আরও উন্নতি দরকার। কি সেটা? আমাদের ইজ অফ ডুইং বিজনেসের যে সূচকগুলো আছে সেগুলোতে আমাদের সিগনিফিক্যান্ট উন্নতি দরকার। আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্টেবল হতে হবে। যেই রকমের ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিসগুলো আমাদের আশেপাশের কম্পিটিটর কান্ট্রিজগুলো অফার করে ইনভেস্টরদের জন্য, আমাদেরকে নীতি সহায়তাটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে এবং সেটাকে স্টেবল রাখতে হবে, যে একজন ইনভেস্টর যাতে আপনার একটা লম্বা সময়ের বিনিয়োগের পরিকল্পনা করে আসেন, উনি নিরাপত্তার সাথে উনার ব্যবসাটা এখানে করতে পারেন, এবং উনার যে অর্থটা উনি এখানে লগ্নি করেছেন তার বিপরীতে যে প্রফিটটা আছে সেটা যাতে। এখানে যদি আমি একটু বলতে চাই, এখানে তো বললাম যে তাদের সাথে আলোচনা হবে, কিন্তু বাংলাদেশে সেই ধরনের বিনিয়োগের পরিবেশ তো তৈরি করতে হবে। তো সেখানে কোন দিকে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমাদের সুশাসন, দুর্নীতি কমাতে হবে, সুশাসন বাড়াতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, এবং এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের আবার বেশ কিছু সেগমেন্ট আছে। আমাদের লজিস্টিক সাপোর্টসগুলো আছে, আমাদের পোর্ট ম্যানেজমেন্ট আছে, আমাদের ট্যাক্সেশন পলিসিস আছে, এগুলোকে আমাদের সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট। আপনার কাছে শেষ প্রশ্ন, যে এলডিসি গ্র্যাজুয়েশন যদি বাংলাদেশ পায় তখন দেখা যাবে কিছু কিছু চ্যালেঞ্জ আসবে, তো এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার চীনের সাথে কি ধরনের আলাপ করতে পারে বলে আপনার মনে হয়? অলরেডি আমাদের এফটিএ নেগোসিয়েশনটা অনেক দূর এগিয়ে গেছে, আমাদের ফার্স্ট ফিজিবিলিটি রিপোর্টটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আমরা আশা করছি যে পরবর্তী ধাপের যে পদক্ষেপগুলো আছে সেগুলো নিয়ে গভর্নমেন্ট আরও এই জিনিসটাকে একটু এক্সপিডাইট করবেন, এবং আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যের যে একই ধরনের সুবিধাগুলো যাতে একটা লম্বা সময় ধরে পেতে পারি সেই ব্যাপারটা ইনশোর করবেন এই এফটিএ নেগোসিয়েশনের মাধ্যমে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সময়ের বাণিজ্যে আসার জন্য। আপনাকে বাংলাদেশ এবং চীনের বাণিজ্য আরও এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরাও তাই প্রত্যাশা করি। আমরা চীন এবং বাংলাদেশের বাণিজ্য নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এসে সরাসরি উপস্থিত ছিলেন আল মামুন মৃধা। এবার যাচ্ছি অন্য খবরে। ঈদ উপলক্ষে লম্বা ছুটির আগে ঢাকার টাকা উত্তোলনের চাপ বেড়েছে ব্যাংকে, সেই খবর জানাতে মতিঝিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সকাল থেকে রাজধানীর মতিঝিল পাড়ায়, যেটি ব্যাংক পাড়া খ্যাত এলাকা, সেটিতে বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, দেখেছি গ্রাহকের টাকা নিতে আসা উপচে পড়া ভিড় বেশ কয়েকটি ব্যাংকে। আমরা এখন যে ব্যাংকটিতে আছি সেটি যদি পরিস্থিতি একটু দেখাই, যে এখানে কিন্তু গ্রাহকদের টাকা নেওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু একটু পরপরই বাড়ছে, যখনই টাকা নিয়ে নিচ্ছে তখনই কিন্তু আবার চলে যাচ্ছে। আসলে এটার অন্যতম কারণ হচ্ছে অগ্রিম প্রত্যেকটি অ্যাকাউন্টের স্যালারি ঢোকা, ঈদ বোনাস, এর পাশাপাশি অনেক এই এফডিআর এর টাকা থেকে শুরু করে অনেকে আবার পেনশনের টাকা, যেটি আমরা এখানে কথা বলেছি, পেনশনের টাকাও কিন্তু আগাম এবার ঈদ কেন্দ্রিক কিন্তু অ্যাকাউন্টে এসেছে, বা যার কারণে হচ্ছে যে গ্রাহকের যেমন উপচে পড়া ভিড়, টাকা কেন্দ্রিক চাহিদা, সেই ভিড়ের কারণেই কিন্তু গ্রাহকে ব্যাংকে এসেছেন টাকা নিতে। কেউ ঈদ শপিং করবে, কেউ বাড়িতে যাবে, কারো চাহিদা কিন্তু আসলে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলকে আসলে এই যে ঈদ কেন্দ্রিক যে চাহিদাটি, সেটি কাপড় থেকে শুরু করে সব কিছু কিনে দেওয়ার জন্য বাড়িতে যাওয়ার ভাড়াটাও কিন্তু অনেকে কিন্তু এই ব্যাংকের টাকা থেকে নিয়ে থাকে। তবে একটা জিনিস আমরা এখানে কথা বলে যেটা জানতে পেরেছি, যে শুধুমাত্র ব্যাংক কেন্দ্রিক নয়, মানুষে অনলাইনেও কিন্তু এর চাহিদা বেড়েছে। অনলাইনে ঠিক যেভাবে চাহিদা বেড়েছে ঠিক একইভাবে কিন্তু এটিএম বুথগুলোতে আমরা দেখেছি যে গ্রাহকের টাকা তোলার কিন্তু চাপটা বেড়েছে। কারণ হচ্ছে টাকার প্রয়োজন সব ক্ষেত্রেই হয়, সেই টাকা তুলতেই কিন্তু ব্যাংকে
মানুষ সাধারণত আসে। তবে এখন যেরকম ব্যাংকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ঈদের পরবর্তী সময়ে কিন্তু আবার ব্যাংকে টাকা আবার আসতে শুরু করবে, এরকম কিন্তু আমরা শুনতে পেরেছি। তবে বলতে পারি যে এখানকার যে আগত গ্রাহকরা তারা স্বাচ্ছন্দ্যে একেবারে বলছেন যে কোনো নির্ভেজাল ঝামেলাহীনভাবেই কিন্তু সবাই টাকা তুলে নিয়ে বাড়িতে ফিরছেন, এরকম কিন্তু আমরা বেশ কয়েকটি ব্যাংকে দেখেছি। এই ছিল আমার কাছ থেকে মতিঝিল পাড়া খ্যাত ব্যাংক খাতের টাকা তোলার পরিস্থিতির সর্বশেষ খবর। মতিঝিল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি সেখানে। মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। সুধীবৃন্দ, কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই বছর অন্তর্বর্তী সরকার 6 জন বিশিষ্ট নাগরিককে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। তারা সবাই বাংলার সূর্য সন্তান। অধ্যাপক জামাল নজরুল ইসলাম একজন বিশ্ববরেণ্য বিজ্ঞানী। পৃথিবীর নামকরা সব বিজ্ঞানীরা তাকে চেনেন। তিনি সবসময় প্রকৃতি ও মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল কবি। তার কবিতা বহু কবি, লেখক, পাঠককে অনুপ্রাণিত করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ও পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত ছিলেন। লন্ডনের ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে তিনি ব্র্যাক গড়েছিলেন। প্রান্তিক গরিব মানুষের জীবনমান উন্নয়ন সহ বহুমুখী কাজে ব্র্যাক এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত। তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে। বাংলার সঙ্গীত ও আর্টের 2 উজ্জ্বল নক্ষত্র আজম খান ও নবের আহমদ। পূর্ব বাংলায় নবেরার হাতেই প্রথম ভাস্কর্যের উদ্বোধন হয়। তিনি আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ। আর বাংলা পপ গানের সম্রাট আজম খান মহান মুক্তিযুদ্ধে গান গেয়ে এদেশের তরুণদের অনুপ্রেরণা জুগিয়েছেন। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জ্বালানি তেল পরিবহনে আগামী মাসে শুরু হচ্ছে ভূগর্ভস্থ চট্টগ্রাম ঢাকা পাইপলাইনের বাণিজ্যিক কার্যক্রম। বিপিসি জানাচ্ছে এই পাইপলাইনে বছরে 27 লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন করা যাবে। এতে বছরে সাশ্রয় হবে 236 কোটি টাকা। মোমেন হোসেনের ছবিতে ফারুক হুইয়া রবিনের রিপোর্ট। সাগরপথে আমদানি কিংবা চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর সাধারণত নৌপথ, ট্যাঙ্ক, লরি আর রেল ওয়াগনে দেশের নানা প্রান্তে পরিবহন করা হয়ে থাকে জ্বালানি তেল। তুলনামূলক সময় সাপেক্ষ এই প্রক্রিয়ায় পদে পদে থাকে চুরি, পদ্ধতিগত লোকসান আর অপচয়ের ঝুঁকি। প্রথাগত এই অবস্থা বদলাতে 2018 সালে নেওয়া হয় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত 250 কিলোমিটার পাইপলাইন নির্মাণের উদ্যোগ। 2020 সালের ডিসেম্বরে প্রকল্প শেষ করার প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে 2 বারে মেয়াদ বাড়ানো হয় আরও 4 বছর। বাড়ে প্রকল্প ব্যয়ও। তবে দ্বিতীয় দফা বর্ধিত সময়েও শেষ হয়নি কাজ। ডিপিপি পর্যায়ে বিভিন্ন সময় এস্টিমেশন, তারপরে ডিপিপি করে
কি কোন মডালিটি নির্ধারণ, এই কারণে কিছুদিন দেরি হয়তো হয়েছে। মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। হোপফুলি এপ্রিল থেকে আমরা এটা কমার্শিয়াল অপারেশনে যাওয়ার চেষ্টা করব। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানাচ্ছে 16 ইঞ্চি ব্যাসের 250 কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে কেবল ডিজেল পরিবহন করা হবে, আর বছরে তার পরিমাণ হবে 27 লাখ মেট্রিক টন। ভবিষ্যতে চাহিদা বাড়লে সুযোগ আছে এ সক্ষমতা 54 লাখ মেট্রিক টনে উন্নীত করার। এতে জ্বালানি পরিবহনের সময় ও খরচ দুই বাঁচবে, বছরে সাশ্রয় করা যাবে 236 কোটি টাকা। আর তা সম্ভব হলে 16 বছরেই উঠে আসবে 36,000 কোটি টাকার বিনিয়োগ। আমাদের বিভিন্ন ছোট ছোট ট্যাঙ্কারে করে এগুলো আনতে হতো, অনেক হ্যাজার্ড আছে, সেই ট্যাঙ্কার আমাদের ইউজ করতে হবে না এবং আমাদের কস্ট মিনিমাইজ হয়ে যাবে। এবং আমরা এটা অটোমেশনের আওতায় আছে যতটুকু পাইপলাইন, সো দ্যাট এখানে আমাদের কিন্তু ওয়েস্টেজও অনেক কমে যাবে। যেহেতু ঢাকা এবং চিটাগংয়ের মধ্যে একটা বিরাট অ্যামাউন্ট অফ তেল আমাদেরকে কন্টিনিউয়াসলি ট্রান্সফার করতে হয়, মোর রিলায়েবলি আমরা যখন দরকার তখন আমরা এই দুইটা সেন্টারের মধ্যে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে যদি আমরা এই ট্রান্সফারগুলো করতে পারি, তাহলে আমি মনে করি এটা আমাদের লং টার্মে এটা লাভ হবে। পাইপলাইনের নিরাপত্তাগত ব্যবস্থাপনায় থাকছে স্কাডা টেলিকমিউনিকেশন ও ক্যাথোডিক সুরক্ষা পদ্ধতির মতো আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় নজরদারি। জ্বালানি তেল পরিবহনে দীর্ঘ 250 কিলোমিটার পাইপলাইন ও সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো নির্মাণ বিপিসির জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। আর বিপুল কর্মযজ্ঞ শেষে বহুল কাঙ্ক্ষিত সে পাইপলাইন এখন বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রায় প্রস্তুত, যা দেশের জ্বালানি খাতের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, গোদনাইল রিসিভিং টার্মিনাল, নারায়ণগঞ্জ। সরবরাহের ঘাটতি নেই, তবুও দিনাজপুরে বেড়েছে চালের দাম। প্রকারভেদে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা বেশিতে। বিস্তারিত জানাতে শহরের বাহাদুর বাজার পাইকারি চালের মার্কেটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, চালের দাম কমানোর জন্য সরকারের যে নানামুখী যে উদ্যোগ, সেটার সুফল কিন্তু মিলছে না। খাদ্যে উদ্বৃত্ত জেলা এই দিনাজপুরে গত 1 মাসে দফায় দফায় চাল বেড়েছে 2 বার, আর গত 10 দিনে আপনার সরবরাহে ঘাটতি না থাকলেও দাম বেড়েছে 3 থেকে 4 টাকা প্রকারভেদে প্রতি কেজি চালের দাম। আজকের এই বাহাদুর বাজার চালের যে পাইকারি মার্কেট আমরা দেখেছি যে সেখানে মিনিকেট চাল গত 1 মাসে আপনার প্রতি কেজিতে বেড়েছে 11 টাকা। আজকের যে বাজার সেটা আপনাকে বলতে পারি যে মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 82 থেকে 83 টাকা, 28, 29, 72 থেকে 70, নাজির চাল 90 টাকা, স্বর্ণ সুমন 58 টাকা। প্রতিটি চালেরই দাম কিন্তু এখন অনেক বেড়েছে গত আপনার 15 দিনে। তবে যে অভিযোগটা আমরা বলছি সেটি হচ্ছে পাইকার এবং যারা খুচরা বিক্রেতা তারা বরাবরই বলছেন যে মিলাররা এই দাম তারা বৃদ্ধি করেন। বিশেষ করে দিনাজপুরে যে কয়েকজন মিলার আছে যারা সিন্ডিকেট করে চালের বাজারটি তারা নিয়ন্ত্রণ করে। এদিকে চালের দাম কমানোর জন্য ভোক্তা অধিকার এবং জেলা খাদ্য বিভাগ কিন্তু এই বাহাদুর বাজার পাইকারি মার্কেটে গত কয়েকদিন আগে তারা অভিযান চালিয়েছে এবং এখানে যারা দামে চালের বস্তা যাদের নাম লিখে নিই এবং তালিকায় যাদের নাম নেই এই ধরনের কে প্রায় 4টি মার্কেটকে আপনার তারা দাম আপনার বলেছে। তবে এদিকে যে মিলার বা বড় বড় যে মিলার তাদের কাছে বললি তারা বলে যে বাজারে ধান নেই এবং ধানের দাম বেশি হওয়ার কারণে তারা সামঞ্জস্য রেখেই কিন্তু চালের দামটা তারা নিয়ন্ত্রণ করে। তো আমার কাছ থেকে বাহাদুর বাজারে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। ডিমের দাম কমায় গেল 21 দিনে খামারিদের লোকসান হয়েছে 159 থেকে 206 কোটি টাকা। এ তথ্য জানিয়েছে পোলট্রি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিপিআইসিসি এবং ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওয়াবসা বিপি। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে আয়োজিত সেমিনারে এই দাবি করা হয়। খামারিদের লোকসান ঠেকাতে ডিম রপ্তানি করতে সরকারকে উদ্যোগ নেওয়ার পাশাপাশি ক্রমাগত লোকসান ঠেকাতে ডিম রপ্তানির পাশাপাশি সরকারিভাবে ডিম মুরগির সর্বোচ্চ মূল্যের সঙ্গে সর্বনিম্ন মূল্য নির্ধারণ সহ 6 দফা দাবি জানিয়েছে তারা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য দাতা দেশ এবং সংস্থাগুলোর কাছে প্রায় $100 কোটি সহায়তা চেয়েছে
জাতিসংঘ। সোমবার রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বে গঠিত জয়েন্ট রেসপন্স প্ল্যানে এই সহায়তার আবেদন জানানো হয়। জাতিসংঘের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, অন্তত 14,80,000 রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় জিআরপির প্রথম বছরের জন্য চাওয়া হয়েছে $93,45,00,000। তবে তহবিল সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ আগামী এপ্রিল মাস থেকে $12.5 থেকে $6 নামিয়ে আনা হবে। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচির WFP রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেকেরও বেশি কমানোর ঘোষণা দিয়েছে। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।